আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি পুষ্প প্রণয় ধারা, লেখনীতে মিম আক্তার, পর্ব 2। ইরা আর কিছু বলার আগেই ইশাদ বলল, ইরা, রুমে যা। ইরা রুমে চলে গেল। নাস্তা নিয়ে এলো সেলিনা। আলী সওদাগর বলল, এই মেয়ে যেন আমার সামনে না আসে, তাহলে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটাই ফেলবো। সেলিনা ঠান্ডা স্বরে হেসে বললেন, সওদাগর সাহেব, আপনি হয়তো ভুলে গেলেন এ বাড়িটা ওর মায়েরও। রাগে কটমট করতে করতে চলে গেলেন আলী সাহেব। তার পিছু পিছু হাসান সাহেব। এরা স্কুলে বসে আছে ওর ফ্রেন্ড সার্কেলের সাথে। সায়মা, প্রীতি, নাদিয়া সাথে বলতেছে অর্ণবের কথা। কি সুন্দর রে দোস্ত, আমি কি বলবো তোদের, কি চাউনি রে, আমার ভেতর ব্যথা করতেছে, আমি পাগল হয়ে যাব। সাইমার নাদিয়া খুব মনোযোগ দিয়ে শুনছে ইরার কথা, কিন্তু প্রীতি বলল, তুই এমন লুচ্চামি করছিস কেন? তোর সব কিছুতেই বাড়াবাড়ি। শান্ত স্বভাবের মেয়ে প্রীতি। না রে দোস্ত, যদি তারে না পাই, জীবন মোর বৃথা যাইব। একটু বান্দর, তাও ঠিকঠাক। কি অ্যাটিটিউড রে! স্বয়ং আলী সাহেবের সামনে কি ডায়লগটাই না মারলো রে দোস্ত। এর কথা শুনে নাদিয়ার সাইমা বলল, ছবি দেখাস তো তোর ফিরোজ খানের। না 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 না, এই মহাপুরুষের দেখা এত সহজ না, সাধনা লাগবে, বুঝলি? প্রীতি বলল, তোর বিদেশি ভাইকে দেখ গিয়ে, কত গার্লফ্রেন্ড। আরে না, এইসব বিষয়ে নিশ্চিত, কারণ আমার নানা কাশেম হায়দার এসব অ্যালাউ করে না। এজন্য দেখোস না, আমার আম্মু সেলিনা হায়দার একটা আস্ত মোটিভেশনাল স্পিকার। কিছুক্ষণ আড্ডা মারার পর ইরা বলল, যাই দোস্ত, দেখি ফিরোজ খানের আরেকটু দেখা পাই কিনা। দুপুরবেলা খেতে বসলো ইশাদ, ইফতি, ওদের ছোট ফুপির ছেলে শিহাব, ইরা শিহাবের বোন রিমি, সবাই টেবিলে বসলো। সেলিনা ইশাদকে জিজ্ঞেস করলো, অর্ণব কই? উপরে ফোনে কথা বলতেছে, আসছে, আসতেছে। হঠাৎ এরা চোখ পড়ল অর্ণবের দিকে। সাদা শার্ট, কালো প্যান্ট, ব্লেজার খুলে ফেলেছে। এখন তো আরও বেশি আকর্ষণীয় লাগছে। অর্ণব এসে বসলো খেতে। এরা হাঁ করে চেয়ে আছে তো আছেই। অর্ণব বলল, কিরে পিচ্ছি, স্টাডি কেমন চলে? ইরা কিছু বলবে তার আগেই সেলিনা বেগম বলল, ও, আর পড়ালেখা? পড়ালেখা ছাড়া সবই ভালো লাগে। আম্মু, এখন অন্তত মোটিভেশন দিও না, এখন ভাত খেয়ে পেট ভরি। ইরা দেখলো অর্ণব ওর দিকে তাকালো না পর্যন্ত। এত ভাব নেওয়ার মতো সুন্দরও না আপনি, পাকিস্তানি ড্রামার হিরোর মতো বলছি। তুরস্কের নায়ক ভাবারও কিছু হয় নাই। থাক এরা, মন খারাপ করিস না। বড়লোক পোলারে পটাইতে তোর একটু ধৈর্যশীল হতে হবে। তখনই আয়েশা সওদাগর এসে উপস্থিত হলো। বলল, ওই দামরি, ভাত খাস না কেন? এমনিতেই তো পাটকাঠি, তার উপর যদি আরও হুকায় যাস, তোর তো দেখাই যাইব না। তুমি আবার শুরু করেছ? বুড়ি মনে মনে বলল, এই বুড়িকে ছাদ থেকে ফেলে মায়েরা ফেলামো একদিন। যাওয়ারে গিয়ে জ্বালাক, আমার ঘাড়ে দিয়ে গেছে এই আপদ। বিকেলে অর্ণব আর ইশাদ রওনা হলো নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে। ফেব্রুয়ারি মাস চলে আসলো। আজ এরার এসএসসি পরীক্ষা। সকালবেলা উঠে চিরুনি খুঁজে পায় না, দেখলো খাটের নিচে। ইরা বলল, কাজের সময় এটা লুকিয়ে থাকবেই। এখন আরেক আপদ, বেনি করে বসে আছে, কিছুতেই তুলি পায় না। খুঁজতে খুঁজতে এই শীতের মধ্যেও গাম বের হয়ে যাওয়ার উপক্রম। তখন কক্ষে ঢুকলো সেলিনা। ভাত নিয়ে এসেছে। এসে দেখে ইরা পাগলের মতো কি যেন খুঁজতেছে। সেলেনা বলল, কিছু চাই ইরা? আম্মু, তুলি পাই না তো। তোমার হাতে কি? এই বালটা হাতে রেখে সারা করে পাগলের মতো খুঁজতেছি। আম্মু, মনে থাকে যেন 4.00 পেলে মোবাইল কিনে দিতে হবে। সেলিনা মাথা নাড়ান, বললেন, ইরা বলল, তোমার
কর্তা কই আম্মু? এরা এসব কি? এটা কেমন কথা? তোমার আব্বু উনি এভাবে বলে না। ইরা হেসে বলল, আব্বু। সেলেনা বেগম বললেন, যার যার সম্পর্ক রক্ষার দায়িত্ব তার তারিরা। তোমারটা তুমি পালন করো, আর তোমার আব্বুটা তিনি পালন না করলে সেটা তার ব্যর্থতা হবে। আচ্ছা আম্মু, পরীক্ষা দেরি হবে। ইরাকে পরম যত্নে খাইয়ে দিলেন ওর মা। ইশাদ আজ বাড়িতে, তাই ওই নিয়ে যাবে পরীক্ষা দিতে। বাড়ির সবার কাছ থেকে বলে এরা পরীক্ষা দিতে গেল। আজ এরার শেষ পরীক্ষা। পরীক্ষা ইরা বলল, নাদিয়া শুনছিস? ডিএন রোডে নতুন শপিং মল হয়েছে, আজ উদ্বোধন করবে। সারা দেশে পোস্টার ছাপানো হয়েছে, 40% ডিসকাউন্ট। সাইমা বলল, কতক্ষণ আর লাগবে? প্র্যাকটিক্যাল পরীক্ষাই তো। প্রীতি বলল, বাবা যদি শুনে। ইরা বলল, এই তোর তোর নাম প্রীতিকে রাখছে রে? ভিতর ডিম রাখার দরকার ছিল। এই, তোর বাপ কি আলী সাহেবের থেকেও ডাকাত নাকি? তুই যাবি মানে যাবি। দেখ, প্রাণ খুলে বাঁচতে চাইলে একটু রিস্ক নিতেই হয়, বুঝলি? আহ, কি ডায়লগটাই না দিলি রে ইরা। তুই তো পুরো সেলিনা হায়দারের যোগ্য মেয়ে হয়ে গেছস। ওদের যে স্কুলে পরীক্ষা হল, ওইখান থেকে 1 কিলোমিটার ডিএন রোড। মলের সামনে দেখলো লাইটিং করে সাজানো হয়েছে। শপিং মলের সামনে এএসকে শপিং কমপ্লেক্স লেখা। ওরা ভেতরে যাওয়ার সময় একটা লোক এসে বলল, প্লিজ ম্যাডাম, একটু পর। শপিং মলের মালিকের ছেলে, একমাত্র ছেলে আসছে। প্লিজ একটু পাশে দাঁড়ান, ওনাকে ওয়েলকাম করতে হবে। ইরা বলল, কোন লাট সাহেব আমাগো এলাকায়? যাক, পাশে দাঁড়ালো। একের পর এক 5টা গাড়ি এসে নামলো ডিএন রোডে। এরা বিড়বিড় করতে থাকলো, আসবি আয়। একের পর একটা 5টা গাড়ি নিয়ে আসার কি দরকার? বুঝলাম তুই বড়লোক, শালা সব নাটকের দল। সামনে 2টা গাড়ি থেকে 4জন লোক এসে দরজা খুলতেই নামলো এক সুদর্শন যুবক। তার পেছনে আরও 2জন, তারাও সুদর্শন। এরা ভিড় ঠেলে মুখ দেখার চেষ্টা করছে, দেখেই তো অবাক। এটা পর্ব 3। এটা তো ওর অর্ণব ভাই, পাশে ঈশাদ ভাই, এর পাশে আরেকজন যাকে এরা চেনে না। প্রীতি বলল, ঈশাদ ভাইয়া না? ইরা বলল, অর্ণব ভাইদের কোম্পানির নাম এসকে। নাদিয়ার সাইমা অবাক হয়ে একসাথে বলে উঠল, এটাই তো ফিরোজ খান। ইরা বলল, হ্যাঁ। মালটা এত সুন্দর দেখছস, পুরোই আগুন। পরি দেখেছিস? সাইমা বলল, তোর জামাই এত সুন্দর হলে কি যে গর্ব হবে রে দোস্ত। অর্ণব ফিতা কাটার পর শপিং মলের ভেতর ঢুকলো। সাথে সাথে অনেক মানুষ দৌড় লাগালো ভেতরে যাওয়ার জন্য। ইরা চেহারা ফ্যাকাশে করে বলল, আমার ভবিষ্যৎ জামাইটারা নজর লাগাই দিল রে। এবার চল ভেতরে যাই, বলল প্রীতি। না রে দোস্ত, ঈশাদ ভাইয়া মায়েরা ফেলবো। সদাগর বাড়িতে ঢুকতেই ইরা, আলী সদাগর উঠানের একপাশে বসেছিলেন। ডাকলেন, এই মেয়ে, এদিকে এসো। দৌড়ে গেল ইরা। আলী সদাগর রেগে বললেন, তুমি হেঁটে চলতে পারো না? এত দৌড়ো কেন? পাপের ফসল আর কেমন হবে? ইরা, আব্বুর আসলে এই মেয়ে, আব্বু বলবা না। পেছন থেকে সেলিনা বললেন, পৃথিবীর সব থেকে পাপিষ্ঠরাই অন্যের পাপপূর্ণ মাপ করতে থাকে। ইরা, কক্ষে যাও, মীরা উষা রিমি তোমার অপেক্ষায় বসে আছে। ইরা চলে যেতেই আলী সদাগর ফুঁসে বলল, বেশ্যার ঘরের বেশ্যা। সেলিনা ঠান্ডা স্বরে বলল, তোমার রাগই আমার জিত। তুমি রেগে জ্বলে যাও, আমি সেই ঝলসে যাওয়ার দৃশ্য দেখে মন জোড়াই। করা অন্যায় শাস্তি তুমি পাও, এটা আমি কোনোদিনও চাই না, কিন্তু আমার মেয়ের সাথে অন্যায় শাস্তি তুমি পাবে। আলী সদাগর রেগে মেগে ঘর থেকে বের হয়ে গেল। সেলিনা হায়দার দীর্ঘশ্বাস ফেলল। ইরা রুমে ঢুকতেই রিমি এসে বলল, ওই আপু, তুই না আমাদের জন্য মার্কেট করবি? রিমি হ
হলো শোকিয়া সদাগরের মেয়ে। স্বামী মারা যাওয়ার পর থেকে বাবার বাড়িতেই থাকে। এক ছেলে এক মেয়ে তার। ছেলে দাদার বাড়ি যায়, এখানেও থাকে। ইরা বলল, আর বলিস না, ওইখানে ভাইয়া মীরা ওইখানে ভাইয়া। মীরা বলল, কে? ইশাত ভাইয়া? ভাইয়া কেন ওখানে? আরে আপু, শপিং মলটা মামাদের। উষা বলল, তোমার মামারা কি বড় লোকস আপু? এটা নিয়ে তো চিন্তা আমার। ইরা বলল মীরা বলল, তোর তো এমনিতেই চিন্তার শেষ নেই। যা, পরীক্ষা দিয়ে এসেছিস, ফ্রেশ হ। কয়েকদিন পার হলে এরা সারাদিন ওর অর্ণব ভাইয়ের ভাবনায় বিবর। এরা আস্তে আস্তে রান্নাঘরে ঢুকলো। আম্মু, নানু বাড়ি যাব। সেলিনা অন্য সময় হলে যেতে দিত না। আলী সাহেব বিয়ের সম্বন্ধ দেখছে শুনে এমনিতেই অস্থির হয়ে আছেন, তাই বলল, যেও। ইফতিকে বলবো দিয়ে আসতে। আজ যাই আম্মু। না, কাল দিয়ে আসবে। আজ ইফতির ভার্সিটিতে গিয়েছে, আসতে লেট হবে। আচ্ছা আম্মু, অর্ণব ভাইয়া আমাদের বাসায় আসে। ভাইয়ের সাথে সম্পর্ক ভালো। ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। বড় মামা আর মামুনি কখনো দেখি নাই। আমার নানু বাড়ি গেলে মামা আসে না কেন? ওনাদের বাসায় আমাদের কখনো নিয়ে যাওনি কেন আম্মু? তোমার এত কথা আমার পছন্দ না ইরা। শিলেনা রেগে বলল। চোখ দুটো রক্তিম করে বলল, নানু বাড়ি যেতে চাও কি না? ইরা বলল, সরি আম্মু। আচ্ছা, রুমে যাও। এক দৌড়ে চলে আসলো ইরা। সেলিনা বিড়বিড় করে বলল, যেখানে প্রতিপত্তি, ঐশ্বর্য আর নিজের স্ট্যাটাস রক্ষাকে সবার উপরে প্রাধান্য দেওয়া হয়, ভালোবাসার কোনো দাম নেই যেখানে, কথা দেওয়ার মূল্য থাকে না যেখানে, সেখানেই সেলিনা হায়দারের পা তো দূরের কথা, পায়ের ধুলোও পড়বে না ইনশাল্লাহ। পরদিন ইরা রেডি হয়ে বসে আছে। ইফতি এখনও আসে নাই। এরা অপেক্ষা করছে আর বকবক করছে। মনে মনে 100-র উপরে গালি দিয়েছে অলরেডি। ইফতি বলল, এলো, বাড়িতে এসে খেতে বসলো। ইরা কানের মাথা খাচ্ছে বকবক করে। ইফতি বলল, তুই চুপ করবি? তোর জ্বালা খাইতে পারছি না। বড় আম্মু রান্না করেছে, কি যে মজা। নিজেই তো আসছে দেরি করে। তাড়াতাড়ি খাও, সন্ধ্যা হয়ে যাবে। তুমি খেতে খেতে এত আস্তে আস্তে খেলে। ইফতি দিয়ে আসলো। ইরাকে ওর নানার বাড়ি হায়দার মঞ্জিল। ইরার নানু থাকতে বললেও ইফতি থাকেনি। কাল ভার্সিটিতে এক্সাম বলে চলে আসলো। বিশাল রাজপ্রাসাদ ইরার নানার হায়দার মঞ্জিল। কক্ষের হিসাব ইরার কাছে নেই। বড় বড় 2 পুকুর 2 পাশে, পেছনে বাগান, সামনের গেটের দুপাশে ফুল গাছ। কাশেম হায়দার বিশাল পরিবার, 3 ছেলে 1 মেয়ে। ইরার নানু আমেনা হায়দার ড্রয়িং রুমে বসেছিল। ইরাকে দেখে বুকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো বোন? সেলিনার শরীর কেমন? ইরা বলল, তোমার মেয়ে ভালোই থাকে, শুধু আমাকেই ভালো থাকতে দেয় না। মামুনিরা কই? আর রুহি ভাবি কই? ওরা সবাই উপরে। ইরা দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে সময় দেখা হলো মারজানা আর শারমিনের, ওর 2 মামুনির সাথে। মারজানা বলল, আমার আম্মু যে, এতদিন পর মনে পড়লো মেয়ের কথা। আপন মেয়ে নয় তো, এজন্য আসতেই তো চাই, আপনার ননদই তো দেয় না। শারমিন বকে টেনে বলল, কি খাবে বলো উড়ালচণ্ডী? তোমার হাতের স্পেশাল বিরিয়ানি। আজান ভাইয়া, আদিবা কই মামুনি? আদিবাকে ঘুম পাড়িয়েছে, আর তোমার ভাইয়া রাতে ফিরবে বলল শারমিন। মেজ মামুনি, রুহি ভাবি আর তুলি কই? তোমার ভাইয়ের সাথে কথা বলতেছে সাদে, যাও, বললেন মারজানা বেগম। রুমে যাওয়ার সময় সাদের সিঁড়ির পাশে একটা রুম দেখল, বড় তালা লাগানো, সামনে লেখা বস। এরা ভাবল, বড় মামারা থাকলে তো অর্ণব ভাইকে পটাইতে সহজ হতো। এরার বড় মামা শৌকত হায়দার তার 2 ছেলে নিয়ে গুলশানে থাকে, মাঝে মাঝে আসে বাড়িতে। এরার আম্মু সেলিনা হায়দারের বিয়ের 1 বছর পর পুরোপুরি সেটেল হয়ে যায় গুলশানে। ইরার বড় মামা মামি নিজেদের প্রফেশন নিয়ে ব্যস্ত থাকায় অর্ণব দাদার বাড়িতেই থেকেই পড়াশোনা করেছে। আর ঈশা তো
তাই তো ওরা বেস্ট ফ্রেন্ড। এরা ঈশাদকে ফোনে কথা বলতে শুনেছে অর্ণব নাকি সাভারে আসবে 1 সপ্তাহের জন্য, তাই কান্নাকাটি করে নানা বাড়ি আসছে। এরা গুটি গুটি পায়ে ছাদে যায়, গিয়ে দেখতে পেল পুরো ছাদে ফুল গাছের সমারোহ। আগে এমন ছিল না। ইরা বলল, অ্যাটেনশন প্লিজ, সাদের চেহারায় মেকআপ লাগাইছে কে? ইরাকে দেখে সাদের দোলনায় বসে থাকা রুহি তুলি দৌড়ে ঘুরে তাকালো। রুহি বলল, আরে ইরা বলতে বলতেই তুলি দৌড়ে এসে জড়িয়ে ধরল ইরাকে। ইরা আর তুলি সমবয়সী, একসাথে এসএসসি এক্সাম দিয়েছে। তুলি বলল, ভুলেই গেছস না আমাকে? ইরা বলল, আরে বিলেনের গোষ্ঠী, ভাবির সাথে তো মিলতে দে। রুহিকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, ভাইয়ার আর আমার একই ব্লাড, আমার শরীরে ভাইয়ার ঘ্রাণ পেতে পারো। রুহি লজ্জায় লাল বর্ণ ধারণ করল। এরা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আরে অনুভব করতে বলেছি, তুমি তো পুরো মরেই চলে এসছো।